কে কোথায় আছো? কে কোথায় আছো? শিগগিরই এসো, আমার সর্বনাশ হয়ে গেছে। কে কোথায় আছো? শিগগিরই এসো। থানায় ফোনটা কি আপনি করেছিলেন? হ্যাঁ স্যার। আপনি কে? আমি প্রতিবেশী। কি নাম? গণেশ, গণেশ মাইতি। আচ্ছা, ঘটনাটা ঠিক কখন ঘটেছিল? ঠিক জানি না ম্যাডাম। জানি না মানে? আপনি থানায় ফোন করলেন আর আপনি জানেন না? আসলে স্যার একটু আগেই বিভাসের বউ চিৎকার করেছিল, সেই চিৎকার শুনেই ছুটে গিয়ে দেখি বিভাস সুইসাইড করেছে। থানায় আমি ফোন করেছিলাম। ফটোগ্রাফারকে খবর দিন, ছবি তোলা হলে বাড়িটা নামানোর ব্যবস্থা করুন। একটা তরতাজা যুবক এইভাবে সুসাইড করলো কেন? হয়তো মানসিক অবসাদে ভুগছিল স্যার। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু অবসাদটা কিসের? হয়তো দাম্পত্য কলহ বা আর্থিক সংকট। সেটাও হতে পারে, কিন্তু এক্সট্রিম পর্যায়ে না গেলে কেউ আত্মহত্যা করে না। ঠিক বলেছেন স্যার। আর তাছাড়া কি ব্যাপার? ডেড বডি নামানো হয়েছে। কি অদ্ভুত ব্যাপার, চলুন গিয়ে দেখবেন। চলুন তো। আসুন আসুন স্যার, দেখুন গলাটা দেখুন স্যার। এটা আত্মহত্যা নয়, গলায় ভি মার্ক এবং ইউ মার্ক দুটোই আছে। হ্যাঁ, তাই তো স্যার। যদি সুইসাইড হয় তাহলে শুধুমাত্র ভি মার্ক থাকবে। একদমই ঠিক স্যার। ভি মার্ক সাধারণত সুইসাইডের ক্ষেত্রে দেখা যায়। দড়ির ফাঁস যদি গলায় পড়ে আর শরীর যদি নিচের দিকে ঝুলে যায় তাহলে গলায় ভি আকৃতির একটা চিহ্ন সৃষ্টি করে। কিন্তু খুব আশ্চর্যজনকভাবে স্যার এখানে গলায় ইউমার্কটাও রয়েছে। এটা সাধারণত গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ স্ট্র্যাঙ্গুলেশনের সময়। তাহলে তো বলতে হয় গলায় কাপড় বা দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে খুন করার জন্যই ইউমার্কটা তৈরি হয়েছে। সেটাই তো খটকা লাগছে স্যার। নিশ্চয়ই কাল রাতে এই বাড়িতে, এই ঘরে কিছু তো একটা ঘটেছে। অবশ্যই ঘটেছে, অবশ্যই কেউ না কেউ ভিকটিমকে শ্বাসরোধ করে খুন করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দিয়েছে। গণেশবাবু। হ্যাঁ স্যার। কি নাম বলেছিলেন ওনার? বিভাস, বিভাস সরকেল। ওনার বয়স কত? ওই ধরুন 30-32। কি কাজ করতেন উনি? পৈতৃক সংক্রান্ত কিছু জমি জমা ছিল, ওইসবই দেখাশোনা করতেন, তবে চাকরি বাকরি করতেন না। আচ্ছা, ওনার বাড়িতে তো পরিবারের কাউকে দেখছি না। বিভাসের বাবা মা 5 বছর পূর্বে গত হয়েছে। ওর এক দিদি আছে, তার সদরেই বিয়ে হয়েছে। নিজের বলতে বিভাসের বউ ছাড়ার কেউ ছিল না। বউয়ের নাম কি? রত্না। তো তার স্বামী দরজা হাট করে এরকম গলায় দড়ি দিল আর তার বউ কিছু টেরি পেল না? গতকাল ওর বউ দুপুরবেলা বাপের বাড়ি গিয়েছিল, আজ সকালে বাড়ি ফিরে এসে দেখে বিভাস গলায় দড়ি দিয়েছে। তার মানে
কাল রাতেই কিছু একটা। কিছু বললেন ম্যাডাম? বিভাসের বউ কই? বাইরে বারান্দায় বসে কান্নাকাটি করছে। চলুন তো। হ্যাঁ স্যার চলুন। ম্যাডাম আসুন। রত্নদেবী, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আপনি কি এখন কথা বলতে পারবেন? বলুন, বলুন কি জানতে চান? আপনি কখন জানতে পারলেন আপনার স্বামী গলা দিয়ে দিয়েছে? আজ সকালে বাড়ি ফিরে। আপনি কোথায় গিয়েছিলেন? আমার বাপের বাড়িতে, মায়ের কাছে। কবে গেছিলেন? কাল দুপুরে। আর কবে ফিরলেন? আজ সকালে। কাল দুপুরে গিয়ে আজ সকালে ফিরে এলেন কেন? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, জবাব দিন। আসলে আসলে আমার স্বামী খুব একটা ভালো রান্না বান্না করতে পারেন না, তাই ওকে ছেড়ে আমার মায়ের কাছে গিয়ে থাকার কোনো উপায় ছিল না। আজ সকাল সকাল তাই বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে এসে দেখি ও আত্মহত্যা করেছে। কাঁদবেন না, শক্ত হন। দেখুন, আপনার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের মনে হচ্ছে এটা আত্মহত্যা নয়। আত্মহত্যা নয় মানে? আমার স্বামী সুইসাইড করেনি? আমার এত বছরের চাকরির অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এটা প্রি প্ল্যান মার্ডার, পরিকল্পিত খুন। খুন? ঠিক আছে, আমরা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। রত্নাদেবী, আমরা জানি যে আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। দেখুন, আপনার ক্ষতিপূরণ আমরা করতে পারবো না। যে বা যারা এই কাজটা করেছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দেব। আপনাকে শুধুমাত্র আমাদের একটু সাহায্য করতে হবে। কি সাহায্য বলুন? আপনারা যা বলবেন আমি তাই করব। আমিও চাই যে সত্যিটা সবার সামনে আসুক। তার জন্য যা করতে হবে আমি তাই করব। ঠিক আছে, সময় নিন, সামলে উঠুন। যখন আপনার ঠিক মনে হবে একবার আমাদের থানায় আসবেন। আপনার বয়ান নিতে হবে, এটা জাস্ট একটা ফর্মালিটি। স্যার আসুন। বসুন। আপনার কি মনে হয় আপনার স্বামীকে কে বা কারা খুন করে থাকতে পারে? জানি না স্যার আমি। তবে তবে আমার স্বামী ইদানিং খুব ভয় ভয় থাকতো, মানে যাকে বলে আতঙ্ক। ভয়? কিসের ভয়, কিসের আতঙ্ক? মিন্টুর ভয়। মিন্টু? কে মিন্টু? মিন্টু ভৌমিক, জমি জমার ব্যবসা করে স্যার। আপনার স্বামী তাকে ভয় পাচ্ছিল কেন? আসলে আসলে আমার স্বামীর অনেক জমি জমা ছিল, আমার শ্বশুর মশাইয়ের উত্তরাধিকার সূত্রে পাওয়া। ওই জমিতেই চাষাবাদ করত। ইদানিং ইদানিং ওই মিন্টুর কুনজর পড়েছিল ওর জমির ওপরে। থানায় রিপোর্ট করেছিলেন? না। কেন? বেশ কিছুদিন আগে এই বাপিদার দোকানের খাবার না আমার একদম ভালো লাগে না।
সে কি, চাউটা তোমার ভালো লাগেনি? বিচ্ছিরি। এর থেকে বাড়িতে ভালো মন্দ রান্না করে খাওয়া অনেক ভালো। এতে পয়সাও বেঁচে যায় আর শরীরও ভালো থাকে। আসলে কি জানো তো, এই বিভাস, শোন, কি হয়েছে? তোর সঙ্গে দরকার ছিল। দেখো, আমার যা বলার আমি তো আগেই বলে দিয়েছি, জমি আমি বেচবো না। আরে অত জমি জমা নিয়ে করবি কি? তুই কি পিছনে বেঁধে স্বর্গে নিয়ে যাবি? আর তোর তো বউ ছাড়া সাতকুলে আর কেউ নেই। ভালো দাম দিচ্ছি, এই সময় আমায় দিয়ে দে। না, 1 ইঞ্চি জমিও আমি তোমাকে দেব না। তোমার টাকা তুমি তোমার কাছেই রাখো, আমার টাকার দরকার নেই আর লোভও নেই। ফাঁসবি ফাঁসবি, এমন ফাঁসবি না যে জেল থেকে আর বেরোতে পারবি না। জেল? মেয়ে ছেলে কেসে ফাঁসলে খুব সহজে জামিন হয় না, জানিস তো? মিন্টু বলে লোকটা সত্যি এরকম হুমকি দিয়েছিল? হ্যাঁ স্যার, তারপর থেকেই আমার স্বামী খুব ভয় ভয় থাকতো, বাড়ি থেকে বেরোতো না। ও শুধু ভাবতো যে এই বোধহয় মিন্টু ওকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবে, এই বোধহয় ওকে থানায় ধরে নিয়ে যাবে, এই বোধহয় ওকে জেল খাটতে হবে। আচ্ছা, আপনাদের আত্মীয় স্বজন কেউ? আমার ননদ আছে, উনি সদরে থাকেন, কিন্তু ইদানিং ওদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ নেই স্যার। কেন? আসলে বেশ কিছুদিন আগে আমার ননদ আর নন্দাই আমাদের বাড়িটার আর জমির ভাগ চেয়েছিল স্যার। তারপর? সেই নিয়েই একদিন উফ বাবা, যা গরম পড়েছে, তার মধ্যে এই লোডশেডিং, এই রোজ রোজ এই নাটক আর ভালো লাগছে না। ঘন ঘন হঠাৎ কেন তো লোডশেডিং হচ্ছে না বুঝতে পারছি না। আমাদের ওদিকেও একই অবস্থা জামাইবাবু, মোমবাতি আর লণ্ঠনের তেল কিনতে কিনতে একেবারে পতুর হয়ে যাচ্ছে। ভাইয়া, আমাদেরও এক অবস্থা। এই গরমে যে দুদণ্ড পাখার হাওয়া খাবো তারও জো নেই। জঘন্য, একেবারে জঘন্য অবস্থা। এই দিদি, কি মাছ রেঁধেছিস রে? ওই যে বোয়াল মাছ, তোর প্রিয় মাছ। আজকে শালাবাবুর পছন্দের মাছ বলেই এই মাছ আজকে বাড়িতে ঢুকেছে, না হলে অন্যদিন তো এই মাছ বাড়িতেই ঢোকে না। আমার তো পছন্দ হয় না। তোমার যত সমস্ত বাড়াবাড়ি, মাছ মাছই হয়। এই বিভাস, তুই তাহলে একদিন যাচ্ছিস তো আমাদের সাথে? কোথায় রে দিদি? কেন? উকিলের কাছে। উকিলের কাছে কেন? কেন কি রে, জমি জমা বাড়িটা তো এবার ভাগাভাগি করে নিতে হবে। বাবা কিন্তু উইল করে সবকিছু তোমার ভাইকেই দিয়ে গেছেন দিদি। তোকে এ বিষয়ে নাক গলাতে কে বলেছে রত্না? তুই বাইরের লোক, বাইরের লোকের মতো থাকবি, বুঝলি? রত্না কিভাবে বাইরের লোক হলো দিদি? ও তো এখন আমাদের পরিবারেরই একজন, বাড়ির বউ। সে যাই হোক, সম্পত্তির ভাগাভাগির বিষয় ও নাক গলাবে কেন? কিসের ভাগাভাগি আমি তো সেটাই বুঝতে পারছি না। বাবা মারা যাওয়ার আগে লেখাপড়া করে সবকিছু আমার নামে করে দিয়ে গেছে, সেখানে উকিল, ভাগ বাটোয়ারা এসবের কথা আসছে কোথা থেকে? ও, তাহলে তুই আমাকে বঞ্চিত করে সব একাই ভোগ করবি, তাই তো? শোন দিদি, তোরা আজ আমাদের সাথে এরকম ব্যবহার করবি জানলে আমরা কখনোই তোদের বাড়িতে আসতাম না। তাহলে তুমিও শুনে রাখো বিভাস, এই বাড়িতে তোমাদের যাওয়া আসা নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। তবে তোমার দিদি মরে গেলেও সে তার অধিকার ছাড়বে না। ভালোই ভালোই আমাদের কথা মেনে নাও, না হলে ভবিষ্যতে তোমাদের পস্তাতে হবে। তারপর থেকেই ওদের সাথে আমাদের মুখ দেখা দেখি বন্ধ, মানে কোনো যোগাযোগই আর থাকে না। কিন্তু
কিন্তু কিন্তু কিন্তু আমার স্বামীর একটা বদ্ধ মূল ধারণা ছিল স্যার, নয় মিন্টু আর নয় আমার ননদ আর নন্দাই, কেউ না কেউ ওর কোনো একটা ক্ষতি করবেই। আমার মনে হয় স্যার ওদের মধ্যে কেউ একজনই আমার স্বামীকে মেরেছে। স্যার, তাহলে তো মিন্টু ভৌমিককে আমাদের স্ক্যানারে আনতে হয়। অবশ্যই। এই জমি জমার ব্যাপারটা বড়ই গোলমেলে। জমি জমা নিয়ে খুন খারাপি আশ্চর্যের কিছু নয়। অন্তত আমার চাকরি জীবনের অভিজ্ঞতা আমি এরকম কেস বহু দেখেছি। হ্যাঁ স্যার, এরকম কেস আমি অনেক দেখেছি। কিন্তু স্যার শুধুমাত্র মিন্টু ভৌমিক নয়, ভিকটিমের দিদি আর জামাইবাবুকেও কিন্তু আমি সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারছি না। ওদেরও একটা মোটিভ আছে, পৈতৃক সম্পত্তির ভাগ বটরা নিয়ে ঝামেলা। ঠিক আছে, আগে মিন্টুকে নিয়ে এগোনো যাক, তারপরে না হয় আস্তে আস্তে দিদি জামাইবাবুর দিকে পৌঁছানো যাবে। ওকে স্যার, চলি। গুড নাইট। আমি হুমকি দিয়েছিলাম বিভাসকে। কবে ম্যাডাম? আপনার স্মৃতিশক্তি দেখছি বড়ই দুর্বল। মহিলা কেসে ফাঁসিয়ে দেবেন বলে আপনি বলেননি? আমার ক্ষমতা কি ম্যাডাম যে আমি কাউকে মেয়ে ছেলে কেসে ফাঁসিয়ে দেব? আমি একজন ছোটখাটো মানুষ। কিন্তু খুন করার ক্ষমতা আপনার আছে মিন্টু বাবু। খুন? কি বলছেন কি ম্যাডাম? হ্যাঁ, ঠিকই বলছি, খুন। আপনি বিভাসের জমি হাতাতে চেয়েছিলেন, আর না পেরে আক্রোশবশত। আরে ম্যাডাম, আমি এত বোকা নই যে বিভাসকে খুন করব, কারণ ওকে খুন করলে তো আমারই ক্ষতি। ক্ষতি? কিসের ক্ষতি? এই দেখুন না, বিভাস মরে গিয়ে স্বয়ং স্বর্গে চলে গেল, আর এখন যদি ও বেঁচে থাকতো তাহলে আমি ওকে দিয়ে সই করিয়ে ওর জমিগুলো কিনে নিতে পারতাম। কিন্তু আমি সেই কপাল নিয়ে জন্মাইনি ম্যাডাম। ও মরে গিয়ে পার পেয়ে গেল আর আমাকে ঝুলিয়ে দিয়ে গেল। নইলে আজকের বাজারে ওই জমিগুলোর দাম কমপক্ষে কোটি টাকার কাছাকাছি, বুঝলেন? ম্যাডাম, আলোচনা বোঝাপড়ার আর কোনো জায়গায় ছিল না। বিভাস গো মেরেছিল যে সে সম্পত্তি একাই ভোগ করবে, আমাদের কাউকে ভাগ দেবে না। সে নয় বুঝলাম, কিন্তু আপনি হঠাৎ হুমকি দিতে গেলেন কেন? কি বলছেন? হুমকি? কিসের হুমকি? কেন আপনি বলেননি সম্পত্তির ভাগ না দিলে আপনার শালাকে পস্তাতে হবে? তখন ম্যাডাম রাগের মাথায় কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। আর সেই রাগের মাথাতেই আপনি বিভাসকে খুন করে ঝুলিয়ে দিলেন। খুন? না না, আমার স্বামী কাউকে খুন করেনি। ম্যাডাম বিশ্বাস করুন, আমরা নির্দোষ, আমরা কিচ্ছু জানি না। আর ভাইয়ের এভাবে চলে যাওয়াটা আমরাও ঠিক মেনে নিতে পারছি না। আচ্ছা, আপনাদের কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ? ম্যাডাম, আমার শালা ইদানিং একটা সমস্যায় ফেসে গেছিল। সমস্যা? কিসের সমস্যা? মানে ওর এই জমির চাষের খরচা তোলার জন্য ও কিছু সোনার গয়না একজনের কাছে বন্ধক রেখেছিল। কার কাছে? কুমুদের কাছে। কে কুমুদ? কুমুদ বণিক। ওই বড়গঞ্জে ওর একটা দোকান আছে, গয়নার দোকান। তাছাড়া ও সুদের বিজনেসও করে। ওর কাছেও গয়না বন্ধক রেখেছিল। কিন্তু আপনারা কি করে জানলেন যে বিভাস গয়না বন্ধক দিয়ে টাকা ধার নিয়েছিল? মাস 6 আগে যখন বিভাসের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল, তখন একদিন এত বড় যে বিপদে পড়বো কখনো ভাবিনি জামাইবাবু। তা মরতে তুমি গয়না বন্ধ রাখতে গেছিলে কেন? কি করবো বলো, নইলে যে চাষের খরচ উঠতো না। তা আমার কাছে আসতে পারতে। তোমার ছোটখাটো রেশনের দোকান, তুমি তো আর মহাজন নও। তাছাড়া তুমি এতগুলো টাকা দিতে কোথা থেকে? তা কুমুদ বণিক কি বলছে, গয়না দেবে না? ঘোরাচ্ছে জামাইবাবু, ঘোরাচ্ছে। আমি সুদ সমেত সব টাকা মিটিয়ে দেওয়ার পরেও আজ দেবো কাল দেবো এই করে করে দিন কাটাচ্ছে। এত বড় হতচ্ছাড়া একটা। চল চল দেখি তো। আর সেদিনই আমরা দুজনে কুমুদের দোকানে যাই, আর সেখানেই
আরে কি ব্যাপার বিভাসবাবু, কি খবর? আপনি আমার গয়নাটা দেবেন কিনা বলুন তো কুমুদদা। আরে দেবো দেবো, আমি কি তোমার গয়না মেরে নিয়ে পালিয়ে যাচ্ছি নাকি? কিন্তু আপনার মতলব তো আমার ভালো ঠেকছে না। আপনি যে খুব একটা সুবিধার লোক নন সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। কোন বাবু, আপনি যেটা করছেন সেটা কিন্তু আপনি ঠিক করছেন না। আপনি যখন সুদ সমেত সমস্ত টাকা পেয়ে গেছেন, তাহলে খামোখাওয়ার গয়নাগুলো আপনি আটকে রেখেছেন কেন? টাকা যখন পেয়ে গেছেন তাহলে গয়নাগুলো আপনি ফেরত দিয়ে দিন। আপনার এরকম আচরণ তো ঠিক না। আর টাকা পেয়ে গেছি ঠিকই, কিন্তু গয়না কবে ফেরত দেব, আদৌ দেব কিনা সেটা আমার মর্জি। দিবি না মানে? দিবি না মানে এটা কি? তোর বাবা দেবে। আমার গয়না মেরে তুই বেঁচে যাবি ভেবেছিস? একদম গায়ে হাত দিবি না বলে দিচ্ছি। লাথিয়ে তোর চিটিংবাজির ভূত ভাগাবো শালা। কি করবি? তুই সাপের লেজে পা দিয়েছিস। এই কুমুদ বণিক কি চিস তুই জানিস না। এই অপমান আমি ভুলবো না, আমি তোকে দেখে নেবো। বিভাস চলে। আমার মনে হয় ওই কুমুদি বিভাসকে মেরে ঝুলিয়ে দিয়েছে। নইলে আর এই কাজ কে করবে? কোথায় যেন বললেন কুমুদ বণিকের দোকান? হ্যাঁ ম্যাডাম, বড়গঞ্জে এটাই সবচেয়ে বড় গয়নার দোকান, আর দোকানের মালিক এই অধম। আপনার দোকান দেখে আর আপনার গুণকীর্তন শুনে আপনাকে তো ঠিক অধম বলে মনে হয় না। গুণকীর্তন মানে? আপনি গয়নার ব্যবসা করছেন ঠিক আছে, আপনি সুদ বন্ধকিরও ব্যবসা করছেন, চলুন তাও ঠিক আছে, কিন্তু সুদ সমেত টাকা ফেরত নেওয়ার পর আপনি মানুষজনের গয়নাগাটি আটকে রাখেন কুমুদবাবু। এসব আর আপনাকে কে বললো? সে যেই বলুক না কেন, আপনি বিভাসের গয়না আটকে রাখেননি, অস্বীকার করতে পারবেন? না মানে আসলে কি হলো, আপনি বিভাসকে দিনের পর দিন কেন ঘোরাচ্ছিলেন বলুন, জবাব দিন। দিয়ে দিতাম ম্যাডাম, কিন্তু আমাদেরও বড় সুদের কারবারির কাছে টিকি বাঁধা, আর বিভাসের গয়নাগুলো আমি তার কাছে জমা রেখে কিছু টাকা তুলেছিলাম, সেই জন্য দেরি হচ্ছে, এছাড়া আর কিছু না। বাহ, চমৎকার। এই আপনার সততা, এই সততা নিয়ে আপনি এই ব্যবসা করছেন? মাইরি বলছি ম্যাডাম, সত্যি আমি দিয়ে দিতাম, কিন্তু এতদিনের চেনা জানা হওয়া সত্ত্বেও বিভাস আমার উপর বিশ্বাস রাখতে পারলো না। রাগের মাথায় সেদিন এসে ফস করে আমার গায়ে হাত তুলে বসলো। ও, তাই জন্যই আপনি বিভাসকে খুন করে দিয়েছেন, তাই তো? খুন? বিভাস খুন হয়েছে? না 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 ম্যাডাম, আমি খুন টুন করিনি ম্যাডাম। বিভাস যে আপনার আর আপনার দলবলের হাতে খুন হয়নি সেটা আপনি গ্যারান্টি দিতে পারবেন তো? সত্যি বলছি ম্যাডাম, এইসব খুনের কারবার টারবার আমি করি না, তাছাড়া এই ছুঁচু মেরে হাত বন্ধ করে কি লাভ? হ্যাঁ মানছি ব্যবসার খাতিরে আমাকে একটু এদিক ওদিক করতে হয়, তাই বলে বিশ্বাস করুন ম্যাডাম, আমি বিভাসকে খুন টুন করিনি। তাহলে মিন্টু ভৌমিক, দিদি, জামাইবাবু আর ওই কুমোদ সবাই বেমালুম অস্বীকার করছে, অথচ এদের সবারই কিন্তু মোটিভ আছে। আর ওদের এলিবাই? স্যার সেদিন রাতে এরা সবাই নিজের বাড়িতে ছিল বলেই দাবি করছে, অথচ সেটাকে কনফার্ম করাটা আমাদের পক্ষে এক প্রকার অসম্ভব। স্যার এরকম আধা শহর গোছের জায়গায় তো সিসিটিভি পাওয়াই যাবে না। মুশকিলটা হচ্ছে এখানে এসেই আমরা একেবারে আটকে যাচ্ছি স্যার। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? রিপোর্ট বলছে খুনটা হয়েছে ঠিক রাত 9:30 থেকে 10টার মধ্যে। গলায় দড়ি জাতীয় কিছু দিয়ে শ্বাসরোধ করা হয়েছে, আর তারপরেই বডিটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে স্যার। ওই জন্যই গলায় ইউ মার্ক আর ভি মার্ক দুটোই একসঙ্গে রয়েছে। ইয়েস স্যার। শরীরে আর কোথাও আঘাতের চিহ্ন? না স্যার, তবে ভিকটিমের হাতের নখের মধ্যে জমাট বাঁধা রক্ত পাওয়া গেছে, আর সেই রক্তের গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ। তার মানে বিভাসকে যখন গলা টিপে খুন করা হচ্ছিল তখন স্ট্রাগল করার সময় বিভাস খুনির হাতে অথবা গলায় নখের আঁচড় বসিয়েছিল। ইয়েস স্যার। আপনি চেক করুন আমাদের কোনো সাসপেক্টেড ব্লাড গ্রুপ এবি নেগেটিভ কিনা। ওকে স্যার। আচ্ছা, ভিকটিমের মোবাইলের কল ডিটেলস বের করেছেন? হ্যাঁ স্যার, করেছিলাম। কোনো ক্লু? স্যার ওনার
কল ডিটেলস বলছে ওনার খুব একটা বেশি আউটগোয়িং বা ইনকামিং কল হতো না। লাস্ট 6 মাস আগে উনি ওনার দিদি আর জামাইবাবুর সাথে কথা বলেছিলেন, আর যা টুকটাক কথা হয় সেটা ওনার ওই ওয়াইফ রত্না দেবীর সাথেই হয়। কি হলো স্যার? আচ্ছা, রত্না আমাদের স্ক্যানারে নেই কেন? স্যার ওনার বয়ানে তো সন্দেহজনক কিছু পাইনি। আপনার মনে আছে উনি আমাদের কি বলেছিলেন? ঘটনার রাতে উনি মায়ের বাড়ি গেছিলেন, তাই তো? হ্যাঁ স্যার। আর ফিরে কি দেখলেন? ফিরেই উনি লাশটা দেখতে পান। আপনাকে একটা কাজ করতে হবে, আদৌ এই মহিলা আগের দিন বাপের বাড়ি গেছিলেন কিনা সেটাকে ভেরিফাই করতে হবে। তদন্তের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া চলবে না। বুঝে গেছি স্যার। তবে সোজা আঙুলে ঘি না তুলে আঙুলটাকে আমাদের একটু বাঁকাতে হবে। বুঝেছেন? বুঝে গেছি স্যার। কি হলো মাসিমা, শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ মা, এই বয়সে এত ধকল কি আর পোষায় মা? চলুন মাসিমা, ওখানে চলুন, ওখানে গিয়ে বসবেন, চলুন। এই নিন মাসি, একটু জল খান। তোমায় তো ঠিক চিনলাম না মা। মাসি, আমি এই গ্রামে গ্রামে ফেরি করে বেড়াই মাসি। তা কি ফেরি করো তুমি? আমি এই মেয়েদের শাড়ি, ব্লাউজ, সায়া এগুলোই বিক্রি করি। তোমার স্বামী থাকতে তোমাকে এইসব কেন করতে হচ্ছে? আর কি বলবো মাসি, গত বছর আমার স্বামী গলায় দড়ি দিয়েছিল। সে কি, তোমার স্বামীও গলায় দড়ি দিয়েছে? কেন মাসি, আপনার স্বামীও বুঝি গলায় দড়ি দিয়েছে? না না, আমার স্বামী নয়, আমার জামাই গত সপ্তাহে গলায় দড়ি দিয়েছে। অবশ্য পুলিশে বলছে ওটা নাকি ঠিক আত্মহত্যা নয়, কেউ বা কারা ওকে খুন করে ঝুলিয়ে দিয়েছিল। আচ্ছা মাসি, আপনার মেয়ে থাকতে আপনার জামাই আত্মহত্যা করলো কেন? মেয়ে সেদিন আমার কাছে এসেছিল হঠাৎ। হঠাৎ এসেছিল বলতে? আপনি শিওর? 100% শিওর স্যার। এত বড় মিথ্যে, স্ট্রেঞ্জ। আমি তাই সঙ্গে সঙ্গেই ওনার মোবাইলের কল ডিটেলসটা বের করেছিলাম স্যার। কি বলছে কল ডিটেলস? আর দেরি নয়, সব কটাকে তুলে আনুন। আই ওয়ান্ট ইমিডিয়েট অ্যাকশন। ওকে স্যার।
স্যার আমাদের এভাবে এখানে ডেকে আনার কারণ কি স্যার? স্যার আমাকে দোকান খুলতে হবে, রেশনের দিন, আমাদের কতক্ষণ এখানে আটকে রাখবেন বলুন তো? হ্যাঁ তাই তো স্যার, পরশু থেকে আমার ছেলের মাধ্যমিকের টেস্ট, এভাবে আমাদের এখানে ধরে আনা হলো কেন স্যার? এইভাবে বিনা কারণে ধরে এনে হ্যারাস করলে খুব খারাপ লাগে স্যার। সবই তো বুঝতে পারছি, কিন্তু আসল কথাটা কি জানেন? বিভাস বাবুকে কে বা কারা খুন করেছে সেটা আমরা ধরতে পেরে গেছি। আপনাদের সবাইকে একটা শেষ সুযোগ দেওয়া হচ্ছে। যিনি এই কীর্তিটা করেছেন তিনি নিজের মুখে নিজের অপরাধটা স্বীকার করুন, তাহলে তো লাটা চুকে যায়। স্যার আর কতবার বলবো বলুন তো, আমি নির্দোষ। আমিও নির্দোষ স্যার। বিশ্বাস করুন স্যার, মা কালী দিব্যি দিয়ে বলছি, আমি এ সমস্ত ব্যাপারে কিচ্ছু জানি না। হ্যাঁ আমরা কিচ্ছু জানি না সত্যি। আর আপনি আপনার সেলফ ডিফেন্সে আপনি কিছু বলবেন না রত্না দেবী? আমি কি বলবো স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাই আপনি কিছু বুঝতে পারছেন না? দেখুন তো চিনতে পারেন কিনা। গার্ড! দেখুন তো চিনতে পারছেন কিনা। না স্যার, আমি তো চিনি না। বাহ, যাকে আপনি চিনতে পারছেন না তার সাথে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতেন। মিথ্যে কথা, আমি তো কারোর সাথে কথা বলতাম না। রত্না দেবী, আপনি ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি। পুলিশ কিন্তু হাওয়ায় হাওয়ায় কোনো কথাই বলে না। আপনার সমস্ত কল ডিটেলস কিন্তু আমাদের কাছে আছে। আপনি আপনার মা আর স্বামী ছাড়া এই গোপালের সাথে কতক্ষণ যে কথা বলতেন তার সমস্ত প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। হ্যাঁ আমি ফোনে কথা বলতাম, কিন্তু কারোর সাথে ফোনে কথা বলা কি অপরাধ? এইমাত্র বললেন কারোর সঙ্গে কথা বলেননি, আবার বলছেন কথা বলাটা অপরাধ কোথায়? দু নৌকায় পা দিয়ে তো চলা যায় না রত্না দেবী। হ্যাঁ হ্যাঁ আমি কথা বলতাম স্যার, কিন্তু তাতে কি প্রমাণ হয়? সেটাতে এটাই প্রমাণ হয় আপনি আপনার স্বামীকে খুন করে সেটাকে আত্মহত্যা বলে চালানোর চক্রান্তে আপনি নিজেও সামিল ছিলেন। কে বলেছে এইসব বাজে কথা? বলছি অধৈর্য হবেন না। আচ্ছা, আপনি তো ঘটনার আগের দিন দুপুরবেলা আপনার মায়ের বাড়ি গিয়েছিলেন বলেছিলেন। হ্যাঁ গিয়েছিলাম, তাতে কি হয়েছে? কিন্তু আপনার মা তো বলছে আপনি সেদিন রাত্রেবেলা মায়ের কাছে গেছিলেন। সেদিনেই রাত 11টা নাগাদ আমার কাছে এসে বলল, মা তোমার জন্য খুব মন খারাপ করছে, তাই আজ রাতটা তোমার কাছে থেকে কাল ভোর হলেই বাড়ি চলে যাব। মায়ের না আসলে ভীমরতি ধরেছে। হ্যাঁ, কিন্তু আপনার ফোনের টাওয়ার লোকেশনের কোনো ভীমরতি ধরেনি। সেদিন দুপুরে আপনার টাওয়ার লোকেশন দেখাচ্ছে আপনার শ্বশুরবাড়ির আশেপাশেই কিন্তু। আর রাত 11টা থেকে আপনার মোবাইলের লোকেশন দেখাচ্ছে আপনার মায়ের বাড়ির আশেপাশে। এইসব ফালতু কথা বলে কি প্রমাণ করতে চাইছেন আপনারা? ফালতু কথা? সেদিন রাতে তোর মোবাইল টাওয়ার লোকেশন ছিল বিভাসের ঘরের আশেপাশে, আর রাত 11:15 থেকে 11:30টার মধ্যে তোর মোবাইল টাওয়ার লোকেশন ছিল রত্নার বাপের বাড়ির আশেপাশে। হ্যাঁ তো, তার মানে কাণ্ডটা ঘটিয়ে তুই রত্নাকে ওর মায়ের বাড়ি পৌঁছে দিতে গেছিলিস। বাজারের মোবাইলের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে তোদের দুজনকে একসঙ্গে যেতে। তোর হাতে এই নোকের আঁচড়টা এলো কি করে? তোর রক্তের গ্রুপ তো এবি নেগেটিভ,
ঠিক যে গ্রুপের রক্ত বিভাসের নোকের ভেতরে পাওয়া গেছে। আমি বারণ করেছিলাম, পই পই করে বারণ করেছিলাম যে খুন করো না, কিন্তু গোপাল কোনো কথা শুনলো না ম্যাডাম। কি যাতা কথা বলছো তুমি? চুপ করো না। কেন কেন আমি চুপ করবো? হ্যাঁ, তোমাকে বলেছিলাম যে চলো আমি ডিভোর্স নিয়ে তোমার সাথে সংসার করি, কিন্তু তুমি তো সে কথা শুনলে না। কারণ তোমার সম্পত্তি লাগবে, জমি জমা লাগবে, সব লাগবে। তাই খুনটা করে এখন নিজেও ফাঁসলে আর আমাকেও ফাঁসালে। সব তথ্য প্রমাণ কিন্তু আপনাদের বিরুদ্ধে। এবার সত্যি কথা বলুন যে সেদিনকে রাতে কি ঘটেছিল। আমি গোপালকে ছোটবেলা থেকেই চিনতাম, আমরা দুজনকে খুব ভালোবাসতাম, কিন্তু গোপাল কোনো কাজ করতো না বলে আমার মা জোর করে বিভাসের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। তারপর ওর সাথে আমার আর কোনো যোগাযোগ ছিল না। বেশ কয়েক বছর আগে গোপাল আমাকে সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমিও অ্যাকসেপ্ট করে নিই। তারপর প্রথমে চ্যাট করতাম আমরা রোজ। তারপর ফোনে কথা বলা শুরু হয়, প্রতিদিন দুবেলা, ঘন্টার পর ঘন্টা। কিন্তু তোমার বর যেদিন জানতে পারবে না যে আমরা এভাবে লুকিয়ে মেলামেশা করছি, সেদিন আমাদের দুজনেরই পুরো ছাল ছাড়িয়ে নেবে। কি করব বলো? আমি যে তোমাকে ছাড়া থাকতেই পারবো না। আমারও তো সেই একই অবস্থা। আচ্ছা, আমি ডিভোর্স নিয়ে নিলে কেমন হয়? না না, আবার ডিভোর্স কেন? আরে বাবা, তাহলে আমরা সংসার করতে পারবো, একসঙ্গে থাকতে পারবো। বিয়ে? তখন তোমাকে খাওয়াবো কি? কেন? বিয়ে করলে কত খরচ তুমি জানো? একটা ছোটখাটো কাজ করে কোনো মতে নিজের পেটটা চালাচ্ছি। তোমার বরকে দেখো, কি সুন্দর একটা দামি বাইক নিয়ে রেলা মেরে ঘুরে বেড়ায়। আর আমাকে দেখো, এখনো সেই পুরনো ভাঙাচোরা সাইকেলটা দিয়েই কাজ চালাচ্ছি। তাহলে উপায়? উপায় অবশ্য একটা আছে। বলো, কি উপায়? ছোটবেলায় আমরা রূপকথার গল্পে শুনতাম না যে ভাগ্যে থাকলে রাজত্ব রাজকন্যা দুটোই থাকে? হ্যাঁ, তো একবার ভেবে দেখো, সেইটা যদি বাস্তবে আমরা পেয়ে যাই। মানে কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। শোনো তাহলে। বুঝলে? না না, এসব ঠিক নয়। একটা জলজান্ত মানুষকে মারাটা অন্যায়। আরে ধুর, ওসব ন্যায় অন্যায় না বইয়ের পাতায় পড়তে ভালো লাগে আর সিনেমা পর্দায় দেখতে। বাস্তবটা অনেক কঠিন রত্না, এখানে জোর যার মুল্লুক তার। আর তাছাড়া আমরা তো একসাথে বাঁচার জন্য এই জিনিসটা করবো, তাই না? কিন্তু কোনো কিন্তু না, এবার পুরোটা সব আমার উপর ছেড়ে দাও। তোমার মতন এই ন্যাকামি করতে থাকলে না আমার জীবনে কিচ্ছু হবে না। আমরা ফেসে যাব না তো? আমার উপর ভরসা নেই?
গেছে? এবার এবার তুমি আমাকে একটু সাহায্য করো, ওকে সিলিং ফ্যানে ঝোলাতে হবে, তারপর তো তোমাকেও বাপের বাড়ি দিয়ে আসতে হবে। চলো চলো চলো। বিজ্ঞান বলে একটা খুব শক্তিশালী জিনিস আছে এই পৃথিবীতে রত্নদেবী, আর সেই বিজ্ঞান যদি না থাকতো তাহলে হয়তো আমরা এটাকে আত্মহত্যা বলেই ধরে নিতাম। কিন্তু কাউকে গলায় ফাঁস লাগিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার পরেও বিজ্ঞান ঠিক বুঝিয়ে দেয় কোনটা খুন আর কোনটা আত্মহত্যা। যাকে আপনি আর আপনার অবৈধ প্রেমিক মিলে যা করেছেন তার শাস্তি তো আপনারা পাবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাদের মতো ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা অপরাধীরা যতদিন রয়েছে ততদিন আমরাও চুপ করে বসে থাকবো না। উই উইল কন্টিনিউ।